85টি আসনে সাবেক সংসদ সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। ১৯ জন বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে। ২৩৭ জন ন্যূনতম স্নাতক, তাদের প্রার্থী তালিকা থেকে বলছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি বিভিন্ন জায়গায় বলেছিলেন যে কেবলমাত্র রাষ্ট্র বা সরকার পরিচালনার দায়িত্বটা বিএনপিরই আছে, মানে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর সুযোগ কেবল তাদের, সে কারণে তিনি জনগণের ভোট চেয়েছেন। এই অভিজ্ঞতাটা আসলে তাকে সরকার পরিচালনায় কতটা এগিয়ে দিতে পারে বা কতটা সহজ করতে পারে তার কাজ, এবং কী কী ধরনের চ্যালেঞ্জ তিনি মুখোমুখি হতে হচ্ছে? অভিজ্ঞতা কাজ করে, কারণ হলো আমাদের মূল জায়গাটা হচ্ছে আমলাতন্ত্র কীভাবে ফাংশন করে এটা জানা জরুরি। আমরা তো এই প্রথম এমন একটা সরকার পেলাম যাদের অনেকে আমাদের পরিচিত, উপদেষ্টাদের সাথে অনেক সময় কথা হয়েছে, প্রত্যেকের কিন্তু একটা কমন কথা ছিল যে ওনারা আমলাতন্ত্র কীভাবে ফাংশন করে এটা বুঝতে বুঝতেই তাদের অনেক সময় চলে গেছে। তো যাদের আগের অভিজ্ঞতা আছে তাদের জন্য আমলাতন্ত্রেও কীভাবে ফাংশন করে এটা তাদের মোটামুটি জানা আছে, এটা কাজ করবে, মানে সদিচ্ছা থাকলেই ঠিকঠাক মতো কাজ করে। আমি অনেক গল্প শুনেছি এবং আমি প্রায় অ্যাডভাইজার থেকে বলেছি যাদের সাথে কথা হয়েছে যে আপনারা এটি একটু লিখবেন, জনগণেরও জানা দরকার যে আমরা তো প্রায় আসলে এই যে এখনও অ্যাডভাইজারদেরকে বকাঝকা করি, আমরা ভবিষ্যতেও মন্ত্রীদেরকে, প্রধানমন্ত্রীকে বকাঝকা করব, কিন্তু বাংলাদেশকে আসলে প্রবলেমের মধ্যে রাখার ক্ষেত্রে আমলাতন্ত্র এক হলো অনেকের অসৎ ইচ্ছা আছে, এটা আছে, এর বাইরেও কত লেগাসি আছে, জটিলতা, ওগুলো আগে থেকেই আছে, সিস্টেমের প্রবলেম আছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তো এইগুলো কাজে লাগে, কোনো সন্দেহ নাই। সো আমি অভিজ্ঞতা থাকলে এটা ভালো হবে, অনেকটাই ভালো হবে, এবং বিএনপি এটাকে সাকসেসফুলি ইলেকশন ক্যাম্পেইনে ব্যবহার করেছে, এটা ঠিক আছে। আরেকটা জিনিস বলছেন চ্যালেঞ্জের কথা, মাহবুব কামাল ভাই যেগুলো বললেন এই চ্যালেঞ্জগুলো আসলে আছে, কিন্তু এগুলোর সমাধান খুব জটিল বা কঠিন হয়ে যাবে তা না। চ্যালেঞ্জ মানেই তো সমস্যা আছে, এটাকে সমাধান করতে সমস্যা আছে। যেমন ধরুন অর্থনীতির কথা বলছি, অর্থনীতি বেশ ফ্র্যাজাইল অবস্থায় আছে, খুবই, মানে রিসেশন বলবো না, কিন্তু আমরা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে অর্থনীতিতে। আমাদের জিডিপি গ্রোথ 3-3-এর নিচে চলে এসছে। এটা আসলে ডক্টর ইউনূসের যে সবসময় দোষ তা না। আপনি যদি একটা অন্তর্বর্তী সরকার করেন বা মাহবুব কামাল ভাই একটা অন্তর্বর্তী সরকার করে এবং সেটা যদি 1.5 বছর থাকবে এরকম পারসেপশন হয়, এবং উনি যদি দেশকে স্বর্গ বানিয়ে দেন, উনিও ইনভেস্টমেন্ট আনতে পারবেন না। কারণ হচ্ছে ইনভেস্টার আসলে এই শর্ট পিরিয়ডের একটা সরকার অসাধারণ ভালো হলেও ইনভেস্ট করে না, এগুলো কমন। ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আনসার্টেনিটি, অনিশ্চয়তা। তো আমি মনে করি বিএনপি ক্ষমতায় তো চলে এসছে, দায়িত্ব নেওয়ার সাথে সাথে প্রচুর ইনভেস্টমেন্ট হবে। অর্থনীতি কিন্তু খুব দ্রুত চাঙ্গা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ওটা যদি হয় অনেক কিছু ভালো হবে, কিন্তু দুটো সমস্যা আছে। আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট যদি হয়, প্রচুর ইন্ডাস্ট্রি যদি নতুন করে বা ইন্ডাস্ট্রি কেউ বড় করতে চান, আমাদের কিন্তু জ্বালানির ক্রাইসিস আছে সিরিয়াস। আমরা জ্বালানি কীভাবে দেবো, এটার মানে শেখ হাসিনা ডিজাস্টারটা করে গেছেন। আর জ্বালানি হলেই হয় না, সেই জ্বালানি যদি অনেক এক্সপেন্সিভ হবে, মানে ইম্পোর্টেড এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে যে কস্টিং হবে, সেটা দিয়ে ইন্ডাস্ট্রি করলে সেই ইন্ডাস্ট্রি কতটুকু মানে ব্যবসা সফল হতে পারে সেই প্রশ্ন থাকবে। আরেকটা হচ্ছে প্রচুর ইম্পোর্ট বেড়ে যেতে পারে, তখন আবার ডলার ক্রাঞ্চ হতে পারে। সো এগুলো সমস্যা আছে। জিওপলিটিক্সেও ঝুঁকি নেই তা না, কিন্তু আমি আবার একটা কথা বলি সবসময়, একটা নির্বাচিত সরকার, আবার এখানে শক্তিশালী নির্বাচিত সরকারের কথা আসছে, যে সরকারটা এই যে 2/3 বেশি মেজরিটি নিয়ে আসলো, সে যখন বার্গেইনে বসবে সে অনেক স্ট্রং বার্গেইন করতে পারবে, খুব স্বাভাবিকভাবে। আপনি যখন শেখ হাসিনার সময় কি হতো, মানে তার সাথে যেই দেশই বসে জানেন উনি তো ভোটচোর, ওনার কোনো ম্যান্ডেট নাই, সুতরাং তার সাথে চাপ দিয়ে কথা বলা যায়, উনি অলরেডি ব্যাকফুটে আলোচনা শুরু করেন। সো সরকার যদি, আবারও দুটো প্রশ্ন, আপনার এই শক্ত জায়গাটা আছে, কিন্তু আপনি যাকে দিয়ে নেগোশিয়েট করাচ্ছেন সেটা যথেষ্ট কেপেবল কি না, তো সেইটাও যদি না হয় তাহলে তো হবে না। সো আমি মনে করি সংকট আছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো যেগুলোর কথা বলা হচ্ছিল, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বা অন্যান্য বিষয়, সেসবের সঙ্গে জুলাই সনদ, এই 180 দিনের বাধ্যবাধকতা, সেটা কি প্রাথমিক একটা সংকট মোকাবেলায়, মূল সংকট মোকাবেলার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কিনা পরবর্তী সরকারকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হলো প্রথম 180 দিন তো আসলে এগুলো নিয়েও থাকার কথা আছে, এদিকে চাপ ওদিকে চাপ। আমি মানে টেকনিক্যালি হচ্ছে যেভাবে গণভোট পাস হয়েছে, এরপর আসলে তেমন কাজ কিছু নাই। আমরা এই প্রশ্ন করতেই পারি আপনার 180 দিনের কী প্রয়োজন, 18 দিনে এটা হয়। কারণ কি, গণভোট যা বলছে সেটাকে আপনার কনস্টিটিউশনে ঢুকিয়ে দিতে হবে। এটা যদি হয়ে থাকে তাহলে আপনার কাজ হচ্ছে এবার এটা লিগ্যাল কতগুলো
ধারা বা কতগুলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করার আইনের একটা ভাষা আছে। ধরুন আপার হাউস হবে, সেটা পিআর হবে আপার হাউস। তো এটার জন্য তো একটা ওই ধারার মধ্যে এটা জাস্ট ভাষাগতভাবে লিখতে হবে। এটার জন্য 180 দিন কেন লাগবে? আপনি তো এখানে আর আলোচনা করছেন, আপনি বলছেন আমাদের যাবতীয় পার্লামেন্টে যে কাজটা হওয়ার কথা ছিল সেটা আপনি আগে ঐক্যমত্য কমিশনে করে ফেলেছেন। তাহলে আসলে এটা কেন লাগবে আমি নিজেও জানি না। সো ওইটা খুব বেশি চাপ তৈরি করবে না, এটা স্মুথ একটা জায়গায় হবে। বাকি যদি হ্যাঁ এখন সনদ বা গণভোটে যা হয়েছে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে বিএনপি যদি সব বাস্তবায়ন করতে না চায়, বিএনপির কিন্তু একটা মরাল রাইট আছে। বিএনপি এক আর মানে কর ক্ষতে যা আছে এগুলো তো তার নোট অফ ডিসেন্ট ছিল। সে যদি বলে আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমি কেন করব, তখন হয়তো একটা এক্সট্রা চাপের তৈরি হবে। তৈরি হতে পারে।